আমাদের ভাইরা, আমাদের বন্ধুরা, সহযোদ্ধারা আজকে নিজের একটা রাজনৈতিক ভিত্তিতে দাঁড়ানোর আগেই জামাতের ভিত্তিতে জামাতের জুতা পায়ে দিয়ে দাঁড়াই গেছে। কারণ জামাতের মধ্যে যখন এরা ঢুকে গেছে, এখন বলেন এদের দ্বারা মানুষ অল্টারনেটিভ কিছু রাজনীতি পাবে? জামাতকে যারা ভালোবাসে, সমর্থন করে, তারা তো জামাতের মধ্যে আছেই। আবার এখন এই বিভাগীয় সমাবেশ করছে, জুলাই পদযাত্রা, এইটা আমরা জানি এসব লোক জামাতের। আমাদের বন্ধুরা ইন্টারিমের সময় মিছিল করছে, মিটিং করছে, পার্টি ওই যে সংসদ ভবনের সামনে লোক আনছে, ডিসিদেরকে চিঠি দিয়ে গাড়ি ফ্রি করে, লোক সব জামাতের। কাজী তারা দেখানোর জন্য আর জামাত ছাড়া আর বের হইতে পারতেছে না। এমনকি আবার আমার কয়েকজন সহকর্মী ছিল, সরাসরি আমি দু একজনকে জানি তারা জামাত ছিল না, কিন্তু তাদেরই অনেকেই বলতেছে যে এমপি যে হয়েছে এই 6 জন সবাই ছাত্র শিবিরের শিষ্য। তাহলে তারা আরেকটা জামাতের আরেকটা প্রক্সি পার্টি হচ্ছে, যেটা মাহফুজ আলমও বলছে যে জামা মওদুদির প্রক্সি পার্টি যদি এটা হয়, তাহলে এই বিপ্লব করে, গণ অভ্যুত্থান করে বিকল্প রাজনীতির ভ্যালুটা কি? তো আমি আজকে আমাদের বন্ধুদেরকে বলবো, জামাতের সুরে তাদের কথা বলা উচিত নয়। তাদেরকে প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে তরুণদেরকে, আমরা তার সাথে কথা বলি আন্দোলন সংগ্রাম থেকে, তিনি রাষ্ট্র নিয়ে যেভাবে চিন্তা করছেন, দেশকে এগিয়ে নিতে চান, সেটা তার ব্যক্তিত্বে কর্মকাণ্ডী দেখা মেলে। একজন বক্তা বলেছিল না যে সিএনজিওয়ালারা আলাপ করতেছিল যে আগে যাইতাম যে হাসিনা আসবে, এই জন্য সব রাস্তা ফাঁকা করে রাখছে আটকাইয়া, আর এখন প্রধানমন্ত্রীর পাশ দিয়ে সিএনজি ড্রাইভারও সিএনজি চালায় যাইতেছে, কোনো তার টেনশন নাই বা কেউ থামাইতেছে না। কিংবা এই গত কয়েক মাসে ব্যক্তি তারেক রহমান যেভাবে কাজ করছেন, এটা আমরা ভিতর থেকেও দেখছি, আপনারা বাইরে থেকেও, বৃষ্টির মধ্যেও বরিশাল, সিলেট, এইখানে ওইখানে বাসে করে চলে যাচ্ছেন। এইটা শুধুমাত্র শখ না, এই যে একটা মানুষ যদি তার মেমোরিতে ধারণ না করে এবং নির্বাচনের ইশতেহারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে ইমাম মসজিদদের বেতন এবং আমাদেরকে প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালুর বিষয়ে গতকালকে কনফার্মেশন দিয়েছেন। তিনি বারবার তার কাজের বিষয়ে মন্ত্রীদেরকে, দায়িত্বপ্রাপ্ত লোকদেরকে তাগিদ দিচ্ছেন যে আপনারা কি করছেন, কতদূর আগাচ্ছেন। আমরা সমর্থন করি এই কারণেই, কারণ এই মুহূর্তে বাংলাদেশকে একটা স্থিতিশীল জায়গায় রাখার জন্য বিএনপির বিকল্প নাই। কিন্তু আমি দেখতেছি আজকে আমাদের এই জামাতের বন্ধুরা তারা বলছে সরকারকে ব্যর্থ করে দিবে। ভাই, সরকারকে ব্যর্থ করে দিয়ে আপনাদের অস্তিত্ব টিকবে কিনা এটা আপনারা চিন্তা করতেছেন? আপনাদেরকে আজকে মনে করছেন বিভিন্ন অ্যাম্বাসেডররা জামাতের আমিরের অফিসে যাচ্ছে, 5ই আগস্টের পূর্বে আপনাদের সাথে কিন্তু প্রকাশ্যে কেউ মিটিংও করে নাই, মনে রাখেন। কাজী ওইটা ওই বানরের গল্পের মতো, এখন এই যে মাথার উপরে, ঘাড়ের উপরে উঠাইবে, আবার ধাপ করে একটা ফালাই দেবে। কি ফালাই দেবে? ওই যে বলেছিলাম যে এই বিদেশি গোষ্ঠী আন্দোলনের শেষ দিকে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য চেষ্টা করেছে জামাতের মাধ্যমে, এইখানে একটা উগ্রপন্থার উত্থান হচ্ছে, এটা দেখিয়ে সামনে একটা রাজনৈতিক সংকট তৈরি করতে চাবে। কাজী আমি এই জুলাইয়ের গণ অভ্যুত্থান অংশীদার ছাত্র, যুবক, তরুণদেরকে আমি বলবো, দেশের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের স্বার্থে জামাতের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে, জামাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। আজকে তারা সরকারকে ফেলে দিতে চায় বাইরে বক্তব্য দেয়, অথচ ভিতরে কিন্তু কাম অ্যান্ড কুল পজিটিভলি আলোচনা করে, বাইরে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে একটা বিভ্রান্ত করে মানুষকে একটু উত্তেজিত করছে। ফায়দা কি হচ্ছে? এখানে আওয়ামী লীগকে এর মধ্যে আরো বিভাজন তৈরি করতে জায়গা করে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের মধ্যে আমরা পরিষ্কারভাবে বলেছি, আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসের একটা অতীত অধ্যায়, যার কোনো বর্তমান নাই, ভবিষ্যৎ নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, আমি আপনাকে এইটুকু অনুরোধ করবো, এটা আপনার ক্যাবিনেটের সদস্য নয়, গণ অধিকার পরিষদ রাজপথের আন্দোলনকারী হিসেবে আওয়ামী লীগের যে কোনো তৎপরতা বন্ধে আপনার মন্ত্রণালয়কে কঠোর পদক্ষেপ নিতে হবে। আপনি আপনার মন্ত্রণালয়কে নির্দেশ দিবেন, জনগণ আপনার সাথে থাকবে। আওয়ামী লীগের প্রশ্নে আমরা কোনো বিন্দুমাত্র ছাড় দিব না। জুলাইয়ের যে মূল শক্তিটা ছিল সেটা হলো যে সকলেই যখন যার যার দলীয় পরিচয় ছেড়ে, যার যার শ্রেণী পেশা ভুলে গিয়ে যখন ফ্যাসিবাদ হাসিনার বিরুদ্ধে এক দফার আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিল, তখনই কেবল কিন্তু আমরা হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম এবং স্বৈরাচারী 1.5 দশকের যে জেগে বসা ফ্যাসিবাদ, তার যে শক্তি, সামর্থ্য এবং সকল জায়গায় তার যে একটা ভয়াবহ দানবীয় শক্তি ছিল, সেটিকে উপড়ে ফেলার শক্তি কিন্তু তখনই জাতি অর্জন করতে পেরেছিল।
এই জিনিসটার সাথে আমরা যদি ৭১-এর যে মূল স্পিরিট সেটাকে আমরা তুলনা করি, তাহলে বলতে হবে ৭১-এর ধারাবাহিকতাতেই ২৪-এর গণ অভ্যুত্থান ঘটেছিল, যেটা দুটা একই সূত্রে গাথা, সেটা দুটার পরস্পর বিরোধী না, এটার একটারই ধারাবাহিকতায় আরেকটি হয়েছিল। ৭১-এ যেমন পাকিস্তান আমাদেরকে একটা দাস বানিয়ে রাখতে চেয়েছিল, একইভাবে আমরা ২৪-এ দেখেছি যে ভারত যখন ভারতের আধিপত্যবাদী শক্তি যে রয়েছে তারা যখন বাংলাদেশকে কবজা করে রাখতে চেয়েছিল, সেটিও জুলাই অভ্যুত্থানের যে অন্যতম একটি উপাদান ছিল সেই আন্দোলনে। তো আমরা এটাকে কোনোভাবে মিলিয়ে ফেলতে চাই না। যাদের অতীতের ইতিহাস, নামাজের জন্য কি থামবো, শেষ করে দেবো? হ্যাঁ, যেহেতু নামাজের সময় হয়ে গিয়েছে, বেশি কথা আর বলবো না। ইতিহাস ঘাটলেই দেখা যাবে যে কোন দলের কি ভূমিকা ছিল বাংলাদেশের রাষ্ট্র, জনগণ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংরক্ষণ করার জন্যে বাংলাদেশের সেই সূচনা লগ্ন থেকে আজ অবধি কোন কোন রাজনৈতিক দলের কি ভূমিকা ছিল সেটা নতুন করে এখানে লিখে দেওয়ার দরকার নেই। বাংলাদেশের জনগণ খুব ভালো করেই জানে ৭১-এ কোন দলের কি ভূমিকা ছিল, ২৪-এ কোন দলের রাজনৈতিক দলের কোন ভূমিকা কি ছিল। তা আমি বলবো যে আমরা যারা আজকে এখানে রয়েছি, আমাদের বিরুদ্ধে কোনো গণহত্যার অভিযোগ নাই, আমাদের বিরুদ্ধে গুম খুন, নির্যাতন এবং ধর্ষণের অভিযোগ নাই। আমরা সবসময় চেয়েছি বাংলাদেশ রাষ্ট্রটি তার পরিচয় নিয়ে পৃথিবীর মানচিত্রে একটা স্বাধীন, সার্বভৌম এবং একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে, যেখানে আমরা বাংলাদেশের জনগণ আমরা বুক উঁচু করে, মাথা উঁচু করে, বুক ফুলিয়ে বলতে পারবো আমরা বাংলাদেশের জনগণ। হতে পারি আমরা ভূখণ্ড হিসেবে ছোট, কিন্তু রাষ্ট্র হিসেবে কিন্তু আমরা পৃথিবীর ৮ নম্বর দেশ। আপনারা যদি জনসংখ্যার দিক থেকে চিন্তা করেন, পৃথিবীর ৮ নম্বর সবচাইতে জনবহুল দেশ হলো আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ। অতএব আমাদেরকে কোনো আধিপত্যবাদী শক্তি আগামী দিন, বিগত দিনে যেভাবে দাবিয়ে রাখতে পারে নাই, কোনো রাজনৈতিক দলের আতাতের মধ্য দিয়েও যেটি সম্ভব হয় নাই, শেষ বেলায় গিয়ে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে এবং সেই আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সকল জুলুম, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আগামী দিনেও আমি বিশ্বাস করি যে কোনো আমাদের ভেতরে মতবিরোধ থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সেটা হওয়াটাই স্বাভাবিক। সবাই যদি একই মত এবং পথের হতাম, তাহলে তো বাংলাদেশে আর অন্য কোনো দলের দরকার ছিল না। আমি তাই আজকে আপনাদের মাধ্যমে আমাদের বিরোধী দল সহ সকল দলকে আহ্বান জানাবো যে আমরা সব কিছু আমাদের ঠিক আছে, আমাদের পার্থক্য থাকবে, আমরা তর্ক বিতর্ক মধ্য দিয়ে আমাদের আজকের যে মহান জাতীয় সংসদে আমরা অংশগ্রহণ করছি সেটি চলমান থাকবে, প্রেস ক্লাবে আমাদের তর্ক বিতর্ক চলমান থাকবে, রাজপথে আমাদের কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের রাজনৈতিক দর্শন, রাজনৈতিক মত, রাজনৈতিক বয়ান সেটিকে প্রতিষ্ঠিত করব। কিন্তু বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জনগণের ভোটের অধিকার, গণতন্ত্রের প্রশ্নে যাতে আমরা কোনোভাবেই লাইনচ্যুত না হই, আমরা যাতে বিগত দিনে ফ্যাসিবাদী হাসিনার মতো ক্ষমতার লোভে লালায়িত না হয়ে এমন ধরনের কোনো পদক্ষেপ না নেই যাতে করে বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখে পড়ে এবং বাংলাদেশের গণতন্ত্র যদি হুমকিগ্রস্ত হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের অস্তিত্ব আবারও হুমকির মুখে পড়বে। আজকে যদি আমাদের এই সরকার ব্যর্থ হয়, সবচাইতে বেশি লাভবান কারা হবে? লাভবান হবে পলায়িত, দিল্লিতে পলায়িত খুনি হাসিনা এবং তাকে যারা আশ্রয় দিচ্ছে সেই আধিপত্যবাদী শক্তি। তাই আমি আপনাদের মাধ্যমে সকল বিরোধী দল সবাইকে বলবো, ঠিক আছে, বক্তব্য থাকবে, বয়ান থাকবে, সবই থাকবে, কিন্তু বাংলাদেশকে যদি অস্থিতিশীল করে গণতন্ত্রকে কোনোভাবে হুমকিগ্রস্ত করার অপচেষ্টা আবারও কেউ করে, বেশি দিন হয় নাই, 2 বছর হয়েছে আমরা রক্তের মধ্য দিয়ে এই বাংলাদেশকে আজকে প্রতিষ্ঠিত করেছি, আবারও যদি কেউ এটাকে হুমকি মুখে ফেলার চেষ্টা করে, সেটা হতে পারে পালিয়ে যাওয়া শক্তি, হতে পারে আমাদের অভ্যন্তরে আমাদের মাঝেই লুকিয়ে থাকা কোনো ক্ষমতালোভী শক্তি,
যেই হোক না কেন তাদেরকে কঠোর জবাব দেওয়ার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, গণ অধিকার পরিষদ সহ এনডিএম এবং আমাদের এই যুবপথ আন্দোলনে অংশগ্রহণকারী সকল দল আমরা ঐক্যবদ্ধ রয়েছি। ইনশাল্লাহ সকলকে সাথে নিয়ে আমরা বাংলাদেশকে রক্ষা করে যাব এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, জনগণের ভোটের অধিকার, বাংলাদেশের গণতন্ত্রকে আমরা রক্ষা করে যাব ইনশাল্লাহ। আমার যে আল্লাহর ধর্ম, আমার যে আল্লাহ আমার নবীকে বলছিল ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকনাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকা আকরামুল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওই যে আমার নবীর উপরে আল্লাহ কোরআন নাযিল করছে, আমার কোরআনের যে ইসলাম ধর্ম, সেই ধর্ম আজকে জামাতে ইসলাম নামে একটা রাজনৈতিক দল, এদের চেয়ে দুষ্ট, এদের চেয়ে শয়তান, এদের চেয়ে মুনাফেক এই পৃথিবীতে কোনো রাজনৈতিক দল জন্মগ্রহণ করছে। আমি তাদের বিরুদ্ধে কথা, কোন মৌলানা মৌলভী সাহেব ইমানদার মানুষ, তাদেরকে আমার 100 সালাম, 100 সালাম। যারা ধর্ম পালন করে তাদেরকে আমার 100 সালাম। কিন্তু জামাত ইসলাম সম্পর্কে হুঁশিয়ার থাকবেন, এরা ইসলামের নামে ওহাবিজম করে। ওহাবিজম মানে নবীকে এরা মানে না। আপনারা বলেন তো, আল্লাহর কোন মানুষ আল্লাহকে মানে কিন্তু নবীকে মানে না, এমন মানুষ আছে নাকি? আছে। কিন্তু জামাত ইসলাম বলে আল্লাহ আছে, কিন্তু নবী আমাদের ভাইয়ের মতোই, আমাদের মতোই। কথাটা কি বুঝছেন আপনারা? আমি চ্যালেঞ্জ করে গেলাম কথাটা। সেই জামাত ইসলাম যারা আমার নবীকে বড় ভাই বলে, এদেরকে বলা হয় ওহাবি, এদেরকে বলা হয় সালাফি। আপনারা এদের সম্পর্কে সাবধান থাকবেন। আপনি দেখেন, আমি কথাটা বলি, এই প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, নেতারা আছেন। আমার নেতা তারেক রহমান প্রথমে একটা ইউনিয়নে প্রত্যেকটা ইউনিয়নে 30 লাখ টাকা দিছে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরের জন্য, মন্দিরের জন্য, শ্মশানের জন্য। এই কথাটা ঠিক না? ঠিক? তুমি উঠে বলো কথাটা ঠিক। 30 লাখ টাকা পাইছো? প্রথম অ্যালটমেন্টটাই হলো 30 লাখ টাকা দিছি, অন্য কিছুর জন্য না। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির, শ্মশান। ঠিক আছে কথাটা আমার? 30 লাখ টাকা কিন্তু এই ইউনিয়ন আরো আইছে, এটা আমি কমু না, এটা আপনারা নিজেরা দেখবেন। কিন্তু 30 লাখ টাকা দিছি কিন্তু এই ধর্মস্থানের জন্য। যদি কোনো ধর্মস্থান না পায় থাকে আমাকে সঙ্গে সঙ্গে বলবেন। আরো প্রত্যেক ইউনিয়নে 15টা করে ধর্মস্থানকে আমরা টাকা দিব। এবারে পান নাই, আপনারা পাবেন। যদি না দিয়া থাকে তাইলে হয়তো বা তাদের কোনো আছে, আপনারা পাবেন। আগামী যে অ্যালটমেন্টটা আসবে সেই অ্যালটমেন্টে আমি তোমাদেরকে 15 দিনের সময় দিয়ে গেলাম, সারেন্ডার করো। কেউ ইটনা থানায়, কেউ মিঠামুখ থানায়, কে আপনাদের সামনে রাইখে সারা বাংলাদেশকে শুনাইয়া বলতেছি, ডাকাতি বন্ধ করে সারেন্ডার করো। আমি কথা দিতেছি, তোমাদের জীবনের, তোমাদের সন্তানের জীবনের যাতে তোমরা ভালোভাবে খাইতে থাকতে পারো, আমি ফজলুর রহমান কথা দিতেছি, সেই ব্যবস্থা আমি করব। সারেন্ডার করো। আমি তোমাদেরকে 15 দিনের সময় দিয়ে গেলাম, সারেন্ডার করো। কেউ ইটনা থানায়, কেউ মিঠামুখ থানায়, 2 থানায় মিলিয়ে পড়ছে না? কাজেই সারেন্ডার করো। ওসি সাহেবের কাছে গিয়া আমি জানবো, ওসি সাহেবকে বলবো, ভাই গায়ে টোকা দিয়ে না, আমাকে না দেখিয়া যদি এরা ডাকাতি ছেড়ে দেওয়ার মতো খালিস নিয়তে বলে মাফ করে দিই। সেইটা আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদের সঙ্গে সেটা আমি বুঝবো। কথাটা কি বুঝতে পারছেন? আপনাদের সম্মানে আমি ওদেরকে এই সময়টা দিয়ে গেলাম। নাহলে আপনারা কোনো সময় বলতে পারেন ফজলুর রহমানকে এত কিছু করে আপনারা জানাই লিখতে পারতেন। আপনাদের সম্মানে এদেরকে দিনটা দিয়ে গেলাম। ভাটি এলাকা হবে সবচেয়ে নিরাপদ স্থান এই বাংলাদেশের মধ্যে। ওই সামরাঘাট থেকে সন্ধ্যার পরে নাও ছাড়তে পারবো না। হ্যাঁ,
আমরা এই দেশে রিফিউজি হয়েছি আমরা। হ্যাঁ, এই দেশে রিফিউজি হয়েছে। শুনলে পরেই শহীদটা যারা মারে, একটা কথা বলছি শুধু, আমার বক্তব্যটা যদি আপনারা শুনে থাকেন, না রাত্রে 12টার সময় নাও চলবো, দেখি কোন কুকুরের বাচ্চা ডাকাতি করে। রাত 12টার সময় কি আমরা কি এখানে ঘরে বসে থাকবো না? কি আপনারা কি আমার কথার সাথে একমত? আমি আপনাদেরকে বলি, কথার সাথে যদি একমত হন, নামগুলা দেন। আমি কিন্তু মিছিল করে আমি হাজারে হাজারে মানুষ আমার সাথে যাইতে হবে, জানেন নাকি? মিছিল থেকে ডাকাইতের বাপের নাম কি? 14 পুরুষের বাপের নাম। আমি তাদেরকে বলি এখনো সময় আছে, আমি সময় দিয়ে গেলাম। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তোমাদেরকে এখনো আমি শাস্তি 15 দিনের সময় দিয়ে গেলাম। চামড়াঘাট থেকে নাও সারে মানুষ আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইটনা যেতে পারবি কিনা, ইটনা যেতে পারবি কিনা। হ্যাঁ, আরে তাই তো আমার আত্মহত্যা করা উচিত। আমি তো এলাকার এমপি, আমার আত্মহত্যা করা উচিত। আমি আত্মহত্যা করব। সেই ডাকাত এখন এখানে থাকবে? আপনারা কি চান? আপনাদের লজ্জা করে না? দেখাইতে যাও, ওটা কি আপনাদের লজ্জা করে না? আপনাদের ছেলে পেলেরা তো কিশোরগঞ্জে গেলে বলতেই চায় না বাড়ি গেল উন্দিরি। ডাকাইত কই আছে? আমি এদেরকে মাটির তল থেকে তুলে ফেলবো। আমি ওসি সাহেব আপনাকে বলতেছি, এনু বাবু আপনাকে বলতেছি, আপনারা শুধু পিছনে সাহায্য করবেন। এত শক্তি আল্লাহর রহমতে আমাদের আছে, বিএনপির আছে, যে আমরা ইচ্ছা করলে 24 ঘন্টার মধ্যে এদেরকে মাটির তল থেকে তুলে ফেলতে পারি। 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এই 3.25 বছরে 3টি ভিন্ন ভিন্ন সরকারকে শপথ পড়িয়ে অনন্য রেকর্ড করে ফেলেছেন তিনি। তবে সে রেকর্ডের আড়ালে আছে 1.5 বছরের বেশি সময় ধরে পর্দার আড়ালে গৃহবন্দী হয়ে থাকার কাহিনীও। 2024 সালের অক্টোবরের শেষ দিকে ইউনূসের অনুসারীদের আন্দোলনের সময় বাংলাদেশের সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছিল রাষ্ট্রপতির বিদায়ের ক্ষেত্র প্রস্তুত। তবে ওই সময় বিএনপি এবং দেশীয় কিছু পক্ষের অনীহায় শেষ পর্যন্ত ইউনূস ও তার অনুসারীদের চাওয়া পূরণ হয়নি। এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেও জামাত ইসলামী ও এনসিপি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছিল। সে যাত্রায়ও টিকে যান তিনি। তখন সুযোগ থাকা সত্ত্বেও বিএনপি সরকার রাষ্ট্রপতি পদে পরিবর্তন করেনি। সূত্রগুলো বলছে, এবার রাষ্ট্রপতি পদে পরিবর্তনের কথা ভাবছে বিএনপি সরকার। বিএনপির শীর্ষ মহলের একটি সূত্রে জানা গেছে, বিএনপি যে রাষ্ট্রপতি পদে পরিবর্তনের কথা ভাবছে সেটি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে জানিয়ে দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বর্তমান বিএনপি সরকারের শীর্ষ মহলের সাথে রাষ্ট্রপতির যতটা ভালো সম্পর্ক দেখা গিয়েছিল, গত কিছুদিন ধরে সে সম্পর্ক আগের মতো নেই। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সরকারের শীর্ষ মহল থেকে বার্তা পেয়ে তিনিও মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছেন। তবে বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির দপ্তর কিংবা বিএনপি শীর্ষ মহলের কারো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে মাত্রই সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছে, সে কারণে 2 মাসের আগে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ থাকছে না। সেক্ষেত্রে স্পিকার কি তাহলে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পাচ্ছেন? তার চেয়ে বড় প্রশ্ন, ইউনূসের আমলে রাষ্ট্রপতির পদত্যাগ ঠেকানো বিএনপি নিজেদের ক্ষমতায় যাওয়ার 5 মাস পর কেন রাষ্ট্রপতির পদে পরিবর্তনের কথা ভাবছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে শুধু ক্ষমতার পট পরিবর্তনই হয়নি, দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও হাঁপ ছেড়ে বেঁচেছিলেন। সে কথার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছিল রাষ্ট্রপতির সাক্ষাৎকারে। বিএনপি ক্ষমতায় আসার মাত্র 6 দিনের মাথায় চলতি বছরের 23শে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাক্ষাৎকার ছাপা হয়েছিল দৈনিক কালের কণ্ঠে। কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক ওই সাক্ষাৎকারের শুরুতেই জানতে চেয়েছিলেন রাষ্ট্রপতি কেমন আছেন। জবাবে মোহাম্মদ ইউনূসের শাসনের অবসান হওয়ায় বাংলাদেশের সাংবিধানিক পদের সর্বোচ্চ এই ব্যক্তিটির কণ্ঠে ছিল হাঁপ ছেড়ে বাঁচার দীর্ঘশ্বাস। বলেছিলেন, নির্বাচনের পর সপ্তাহখানেক ধরে বেশ ছিলেন তিনি।
মুহূর্তে এক রহস্যের হাসি দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন ইউনূসের আমলের 1.5 বছর ধরে বঙ্গভবনে গোপন মবের চেষ্টাগুলোর কথা। ওই 1.5 বছর তিনি কোনো আলোচনায় ছিলেন না, অথচ তাকে নিয়ে চলে নানা চক্রান্ত। রাষ্ট্রপতি কালের কণ্ঠকে দেয়া সাক্ষাৎকারে অভিযোগ করেছিলেন দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছিল ইউনূসের আমলে। রাষ্ট্রপতি এটাও বলেছিলেন তার উপর দিয়ে ইউনূসের আমলে যে ঝড় গেছে, এরকম ঝড় সহ্য করার মতো ক্ষমতা অন্য কারো ছিল কি না তা তিনি জানেন না। দর্শক, 2024 সালের 22 অক্টোবর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে ইউনূসের অনুসারীরা বঙ্গভবন ঘেরাও করেছিল। বাংলাদেশের প্রথম সারির দৈনিকগুলোর শিরোনাম ছিল রাষ্ট্রপতির চলে যাওয়ার ক্ষেত্র প্রস্তুত। তবে রাষ্ট্রপতি জানিয়েছিলেন ওই সময় বিএনপির অনীহার কারণে শেষ পর্যন্ত ইউনূসের সরকার সফল হতে পারেনি। রাষ্ট্রপতিকে অপসারণ করতে না পেরে তখনকার অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতিকে বঙ্গভবনে এক ধরনের গৃহবন্দী করে ফেলেছিলেন। বিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে মৌখিক নির্দেশে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছিল। চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হয়নি, এমনকি ঈদের নামাজ পড়তে জাতীয় ঈদগাহে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগের কথা জানিয়েছিলেন রাষ্ট্রপতি। বিএনপি ক্ষমতা আসার পর রাষ্ট্রপতি এবং বঙ্গভবনের অবস্থার উন্নতি ঘটে। প্রেস উইং সহ ইউনূসের আমলের বাদ দেওয়া অনেক সুবিধা রাষ্ট্রপতির দপ্তরকে বিএনপি সরকার ফিরিয়ে দিয়েছিল। বিএনপি নির্বাচনে জেতার পর রাষ্ট্রপতি পদে পরিবর্তন হচ্ছে এবং রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য নেতাদের নামও বাংলাদেশের গণমাধ্যমে ছাপা হয়েছিল। শুরুর দিকে বিএনপির শীর্ষ মহলের সাথে রাষ্ট্রপতির ভালো সম্পর্কের বিষয়টি লক্ষ্য করা গিয়েছিল। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী একসাথে ঈদের নামাজ পড়েছেন, শহীদ মিনার ও স্মৃতিসৌধে একসাথে শ্রদ্ধা জানিয়েছেন, এমনকি স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান কন্যা জাইমা রহমানকে সাথে নিয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছিলেন। এর মধ্যে গত মে মাসে স্ত্রীকে নিয়ে রাষ্ট্রপতি চিকিৎসার জন্য লন্ডনও গিয়েছিলেন। রাষ্ট্রপতির দপ্তরের সূত্রগুলো বলছে বিএনপি ক্ষমতা আসার পর সুসম্পর্কের যে লক্ষণগুলো দেখা গিয়েছিল, গত 1 মাস ধরে সে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। বাংলাদেশের সংবিধানের 48-এর 5 অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো বড় বিদেশ সফর শেষে রাষ্ট্রপতিকে অবহিত করা প্রধানমন্ত্রীর জন্য একটি আইনি বাধ্যবাধকতা। আবার যে কোনো দেশের সাথে চুক্তি হলে সেটি সম্পর্কে রাষ্ট্রপতির মাধ্যমে সংসদকে অবহিত করতে হয়। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে মোহাম্মদ ইউনূস 15টি দেশ সফর করলেও কোনো সফর থেকে ফিরে তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করেননি। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিতর্কিত বাণিজ্য চুক্তি করার সময় সংসদ না থাকলেও আইনি বাধ্যবাধকতা অনুযায়ী সে চুক্তি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়নি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এনে একটি সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করেছিলেন। বর্তমান বিএনপি সরকারের আমলে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন পর্যন্ত 2টি দেশ সফর করেছেন। মালয়েশিয়া ও চীন সফর শেষ করে দেশে ফিরে এখনো পর্যন্ত তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাননি। বঙ্গভবনের একাধিক সূত্র বলছে গত 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার সময় জাতীয় সংসদে নজিরবিহীন ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অধিবেশন কক্ষে প্রবেশ করার পরপরই বিরোধী দল জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সংসদ সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। এমনকি এ সময় তাদের হাতে জুলাইয়ের গাদ্দার সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। তখন বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানানো হলেও বিএনপি সে পথে হাঁটেনি। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাংবিধানিক মেয়াদ আছে 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত, কিন্তু এখন সরকারের শীর্ষ মহল নতুন রাষ্ট্রপতি নিয়োগের কথা ভাবছে। সূত্রগুলো বলছে রাষ্ট্রপতি পদে যে বিএনপি সরকার পরিবর্তন চাইছে সেই বার্তা রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে রাষ্ট্রপতিও সে বার্তা পেয়ে মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছেন। বাংলাদেশের সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে 3 ভাবে সরিয়ে দেওয়া যেতে পারে। একটি হলো সংবিধানের 52 অনুচ্ছেদে বর্ণিত প্রক্রিয়া অনুসরণ করে রাষ্ট্রপতিকে অভিশংসন করা। আবার সংবিধানের 53 অনুচ্ছেদ অনুযায়ী অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া যায়। আরেকটি হলো রাষ্ট্রপতি নিজে থেকেই পদত্যাগ করতে পারেন। সেক্ষেত্রে রাষ্ট্রপতি নিজে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিবেন।
দর্শক, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদ সদস্যদের ভোটে, কিন্তু বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন গত 14 জুলাই শেষ হয়েছে। সংসদের পরবর্তী বা তৃতীয় অধিবেশন কবে বসবে সেই সুনির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সাধারণত সংবিধানের নিয়ম অনুযায়ী এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে সর্বোচ্চ 60 দিনের একটি বিরতি বা সময়ের ব্যবধান থাকার বাধ্যবাধকতা রয়েছে। সেই নিয়ম অনুযায়ী আগামী সেপ্টেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করা হতে পারে। রাষ্ট্রপতি কর্তৃক আনুষ্ঠানিকভাবে পরবর্তী সংসদ অধিবেশনের তারিখ ও সময় ঘোষণা করা হলে তা গণমাধ্যমে প্রকাশ করা হয়। সূত্রগুলো বলছে, সংসদের অধিবেশন যেহেতু চলমান নেই, সে কারণে এই মুহূর্তে রাষ্ট্রপতিকে অভিশংসনের সুযোগ নেই। বিএনপির একাধিক সূত্র বলছে, বিএনপি অভিশংসনের পথে হাঁটতে চায় না। সেটি বাংলাদেশের কোনো রাষ্ট্রপতির ক্ষেত্রে এখনো ঘটেনি। এমনকি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর সাথে বিএনপির সম্পর্কের টানাপোড়েন দেখা দিলে তিনিও পদত্যাগ করেছিলেন। সেই হিসেবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যদি সহসা পদত্যাগ করেন, তাহলে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। বিএনপির সূত্রগুলো বলছে, তাদের সরকারের শীর্ষ মহলের মনোভাবের কথা বঙ্গভবনকে জানিয়ে দেওয়া হয়েছে। গত মে মাসে রাষ্ট্রপতির লন্ডন সফর থেকে ফেরার পর থেকে বিএনপি এ নিয়ে ভাবা শুরু করেছে। এ বিষয়ে বঙ্গভবনের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, রাষ্ট্রপতি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সরে যেতে চান। সরে যাওয়ার প্রস্তুতি তিনি অনেক আগেই নিয়ে রেখেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, নির্বাচিত সরকার আসলে তিনি চলে যেতে চান। অবশ্য নির্বাচনের পরে আরেকটি সাক্ষাৎকারে বলেছিলেন, বিএনপি চাইলে থাকবেন আর না চাইলে সসম্মানে বিদায় নিতে চান। তবে বাংলাদেশের ইতিহাসে বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে পারা একমাত্র রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ। তিনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি টানা দ্বিতীয় মেয়াদে 10 বছর 41 দিন রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত ছিলেন। আব্দুল হামিদের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সরকারি একটি সূত্র বলছে, বাংলাদেশের দুটি বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ব্যাপারে আপত্তি আছে। আওয়ামী লীগের নিয়োগকৃত রাষ্ট্রপতি হওয়ার কারণে মূলত এই আপত্তি। তাছাড়া বিগত ইউনূস সরকার একটি পক্ষ তাদের সময় রাষ্ট্রপতিকে সরাতে না পারাটাকে ভীষণ ব্যর্থতা মনে করে। এই পক্ষগুলো চায় না রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন পদে থাকুক। মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দিলে নতুন রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনীত করা হবে সে বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ডক্টর আব্দুল মঈন খানের মধ্যে একজনকে রাষ্ট্রপতি করা হতে পারে। সরকার একটি সূত্র বলছে, মোহাম্মদ শাহাবুদ্দিন সরে গেলে বঙ্গভবন এবং রাষ্ট্রপতির অধীনস্থ বিভাগগুলোতে প্রশাসনিক পর্যায়ে ব্যাপক রদবদল হতে পারে। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।